আমরা বলেছি যে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে একটি রাষ্ট্রের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য রাষ্ট্র কতগুলো লক্ষ্য বা কর্মপন্থা নির্ধারণ করে, সেগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এগুলো সংবিধানে আছে, সংবিধানের একটা গাইডলাইন হিসেবে, কিন্তু এগুলি আইন দ্বারা কার্যকর করা যায় না। আর্টিকেল 8-এ এটা বলা আছে। আমাদের প্রধান চারটি মূলনীতি, এই 8-এ চারটা একসাথে বলেছে, আবার 9-এ পার্টিকুলারলি ন্যাশনালিজম, জাতীয়তাবাদ কি, আর 10-এ আর্টিকেল 10-এ সমাজতন্ত্র বা সোশ্যালিজম, তারপরে 11-এ ডেমোক্রেসি এবং 12-এ সেকুলারিজম, মানে ব্যাখ্যা করেছে। ধর্মনিরপেক্ষতা কি, কোন ধর্মকে, নির্দিষ্ট কোন ধর্মকে রাষ্ট্র প্রাধান্য দিবে না, সকল ধর্মের স্ট্যাটাস সমান থাকবে। এই জিনিসটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে এই 13 থেকে 25 পর্যন্ত আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো সেকেন্ড পার্ট, সংবিধানের সেকেন্ড পার্টে আছে। আর্টিকেল 8 to 25 এর মধ্যে এগুলো আছে। আমরা এই 12 পর্যন্ত পড়েছি, আজকে 13 to 25 পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। 13-এ যেটা বলেছে মালিকানার নীতি বা প্রিন্সিপালস অফ ওনারশিপ। একটা রাষ্ট্রে মানুষ সম্পদ অর্জন করবে, এটার মালিকানা অর্জন করবে, এটা ভোগ করবে, তবে রাষ্ট্র নিয়ন্ত্রিত কিছু নিয়ম নীতি বা সীমারেখা আরোপের মাধ্যমে। এটা রাষ্ট্র যে মানে সম্পত্তি ভোগ করার যে বিধিবিধান বা নিয়ম নীতি আরোপ করে, সেটা মানুষকে মানতে হবে। যেমন একটা সিলিং, এই সর্বোচ্চ কতটুকু সম্পত্তি একজন রাখতে পারবে রাষ্ট্র, এটার একটা সীমারেখা নির্ধারণ করে দেয়। আমাদের স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি একটা 275 বিঘা ছিল, তারপরে এর আগে তারপরে আপনার এই এক পর্যায়ে এটাকে 100 বিঘা করেছিল। তারপরে ভূমি সংস্কার অধ্যাদেশ, ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স 1984-এ এটাকে 60 বিঘায় করেছে। তো আপনি যদি একটা ভূমির দলিল দেখেন, এখানে লেখা থাকবে যে এই জেলা চট্টগ্রাম, থানা মনে করেন মিরসরাই, মৌজা অমুক, হাল মালিক বাংলাদেশ সরকার, পক্ষে সহকারী কমিশনার ভূমি। আমাদের দলিল আপনি কোটি কোটি টাকা দিয়ে কিনতেছেন সম্পত্তি, কিন্তু এখানে লেখা থাকে হাল মালিক বাংলাদেশ সরকার। তার মানে রাষ্ট্রই হচ্ছে অ্যাকচুয়ালি সকল সম্পত্তির মালিক, আর রাষ্ট্র মানে হচ্ছে জনগণ। এখানে আমাদের কনস্টিটিউশনে বলছে দ্য পিপল শ্যাল ওন অর কন্ট্রোল দ্য ইনস্ট্রুমেন্টস এন্ড মিনস অফ প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন, and with this end in view ownership shall assume the following forms। মানে জনগণই হবে সম্পত্তির মালিক। তো দলিলে যদিও রাষ্ট্রকে মালিক বলা হয়ে থাকে, আসলে জনগণই। তবে এই মালিকানাটাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে স্টেট ওনারশিপ, মানে রাষ্ট্রই মালিক। এই যেমন যত পাবলিক প্রপার্টি আছে, স্টেট ওনারশিপ রাষ্ট্রীয় মালিকানা। যেমন রাষ্ট্রীয় কতগুলো ব্যাংক আছে, রাষ্ট্রীয় কতগুলো কারখানা আছে, তারপরে বিদ্যুৎ খাত, ওয়াসা, এগুলো তো রাষ্ট্রীয়। বিদ্যুৎ, হ্যাঁ, ওয়াসা না, এগুলি হচ্ছে স্ট্যাটিউটরি বডি, এগুলি হচ্ছে বিধিবদ্ধ সংস্থা। রাষ্ট্র আইন দ্বারা এগুলি রাষ্ট্রের একটা পার্ট। এগুলি ডাইরেক্টলি পাবলিক না, কিন্তু যেমন সিটি কর্পোরেশন এসিল্যান্ড হচ্ছে যে খাজনা নেই, সে হচ্ছে আপনার ডাইরেক্টলি পাবলিক অফিসার, সরকারের বিসিএস অফিসার, কিন্তু সহকারী কমিশনার ভূমি। কিন্তু সিটি কর্পোরেশন হচ্ছে রাষ্ট্র একটা আইন করে সিটি কর্পোরেশন পরিচালনার জন্য একটা স্ট্যাটিউটরি বডি গঠন করেছে। হ্যাঁ, আচ্ছা, ওগুলি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, স্ট্যাটিউটরি বডি, এগুলি পরে আলোচনা করব। মানে ওনারশিপটা 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে রাষ্ট্র, মানে এই অর্থনৈতিক জীবনের প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে। যেমন এক সময় সরকারিভাবে জুট মিল ছিল, পরে এগুলি আবার বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কলকারখানা আছে। আবার ধরেন এই বিভিন্ন আমাদের এই সিটি গ্রুপ একটা বেসরকারি
গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানি, হ্যাঁ, গ্রুপ অফ কোম্পানিজ। তো রাষ্ট্র যখন একটা কারখানা তৈরি করবে, রাষ্ট্র সেটার মালিক হবে জনগণ, রাষ্ট্রীয় মালিকানা। তাহলে এইটা এক ধরনের মালিকানা। আরেকটা হচ্ছে আপনার কোঅপারেটিভ ওনারশিপ। নির্দিষ্ট কিছু ব্যক্তি একটা সমবায় গঠনের মাধ্যমে একটা সম্পত্তির মালিক হতে পারে। তারা একটা কতগুলো জমি কিনলো বা তারা একটা কারখানা স্থাপন করলো, এই কারখানার মালিক হলো, জমির মালিক হলো যে একটা সমবায় সমিতি। মানে ওখানে সমবায়ে যতজন সদস্য আছে সবাই এটার মানে প্রপোর্শন অনুযায়ী এটার মালিক হবে। আরেকটা হচ্ছে প্রাইভেট ওনারশিপ। এখন প্রাইভেট ওনারশিপ হচ্ছে কি, ইন্ডিভিজুয়াল। যখন আপনি ব্যক্তিগতভাবে একটা সম্পত্তি কিনলেন, কিছু জমি কিনলেন, একটা শব্দ করছেন কে, এটা খুবই ইনডিসেন্ট। হ্যাঁ, তো যখন আপনি ব্যক্তিগতভাবে একটা দোকান কিনলেন, একটা জমি কিনলেন, একটা ফ্ল্যাট কিনলেন, একটা বাড়ি কিনলেন, বাড়ি করলেন, এটা হচ্ছে আপনার প্রাইভেট ওনারশিপ। মানে তাহলে মালিকানাটা 3 ভাগে বিভক্ত করা হয়েছে আমাদের সংবিধান অনুযায়ী। একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, মানে সমগ্র দেশের সকল জনগণ এটার মালিক, সকল জনগণের পক্ষে রাষ্ট্র এটার শাসন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে হচ্ছে কোঅপারেটিভ ওনারশিপ, সমবায় মালিকানা। মানে হ্যাঁ, কতজন মানুষ একটা সমবায় গঠন করে এটার ওনারশিপটা তারা এনজয় করে। আবার ব্যক্তি মালিকানা, ব্যক্তিগতভাবে আপনি আপনার সম্পত্তি দিয়ে, আপনার অর্থবিত্ত দিয়ে একটা সম্পত্তি কিনলেন, তখন আপনি ব্যক্তিগতভাবে এটার মালিক হলেন। তাহলে আর্টিকেল 13 আমাদের মালিকানার নীতিটা ব্যাখ্যা করেছে। আর্টিকেল 14 ইমানসিপেশন অফ পিজেন্টস এন্ড ওয়ার্কার্স। ইমানসিপেশন মানে মুক্তি, পিজেন্ট মানে কৃষক, এন্ড ওয়ার্কার্স মানে কি, মজুর। কৃষক মজুরের মুক্তি। আমাদের দেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট কিন্তু আমাদের শোষিতের একটা বিপ্লব বা সংগ্রামের, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা শোষিত হয়েছি, নির্যাতিত হয়েছি পশ্চিম পাকিস্তানিদের মাধ্যমে, ব্রিটিশ শাসনের মাধ্যমে। তো এখানে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ শোষিত, নিপীড়িত। কৃষক, কৃষি নির্ভর, তারপরে মজুর। কৃষক তার শ্রমের ন্যায্য মানে উৎপাদন খরচ পায় না, ন্যায্য মর্যাদা পায় না। আবার মজুর প্রচুর কাজ করে কিন্তু শ্রমের মর্যাদা পায় না। তো রাষ্ট্রের একটা অন্যতম উদ্দেশ্য হলো, রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা। অর্থাৎ কেউ কাউকে শোষণ করতে পারবে না। একটা কারখানা করেছেন, কারখানায় কাজ করাবেন শ্রমিককে দিয়ে, তাকে ন্যায্য মজুরি দিতে হবে। কৃষক কৃষি উৎপাদন করেছে, কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে আপনি এই পেঁয়াজ এনে বাজার সয়লাভ করে দিয়েছেন, তাহলে কৃষক তার উৎপাদন খরচ তুলতে পারলো না। এই জিনিসটা রাষ্ট্র দেখবে, রাষ্ট্র কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জিনিসটা দেখবে। এটা সংবিধানে আপনার বলা হয়েছে। তারপরে এই আপনার মানে জনগণের অনগ্রসর অংশ, যে অনগ্রসর অংশ, ধনী, বিত্তশালী বা প্রভাবশালী মানুষ যেন অনগ্রসর অংশকে যেন কখনো, এই অসহায় দরিদ্র মানুষকে যেন কখনো শোষণ, নিপীড়ন করতে না পারে, সেই লক্ষ্য উদ্দেশ্য আমাদের এই আর্টিকেল 14 বলা হয়েছে। তারপরে এই আর্টিকেল 15 এই প্রভিশন অফ বেসিক নেসেসিটিস, মৌলিক প্রয়োজন। আমাদের মৌলিক প্রয়োজন বলতে আমরা কি বুঝি? মৌলিক প্রয়োজন বলতে আমরা বুঝি আমাদের বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, কতগুলো মৌলিক প্রয়োজন। যেমন এই আপনার লকডাউনে আপনি যদি কর্মহীন থাকেন তাহলে আপনি খাবেন কি? আপনার অর্থনৈতিক সলভেন্সি যদি না থাকে, হ্যাঁ, তাহলে আপনি, আপনার জমানো খাদ্য যদি না থাকে আপনি কিভাবে খাবেন? আপনার পকেটে টাকা নেই, আপনি চিকিৎসা কিভাবে করবেন? আপনি পকেটে টাকা নাই, আপনি কি পোশাক পরিচ্ছদ পরবেন না? আপনি খুব হত দরিদ্র, আপনার কি এই ঘর বাড়ির আশ্রয় দরকার নেই? তাহলে এই যে রাষ্ট্রকে এই বিষয়গুলো দেখতে হবে, রাষ্ট্র এগুলি দেখবে বলে আমাদের সংবিধানে অঙ্গীকার করেছে যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে যে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন।
পরিকল্পিত অর্থনৈতিক বিকাশ এর মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন, জনগণের জীবনযাত্রার বস্তুগত সংস্কৃতিগত মানের ধীর উন্নতি সাধন, হ্যাঁ, যাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জিত হয়। নিম্নলিখিত বিষয়গুলো কি কি? একটা হচ্ছে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা। এগুলি মানুষের মৌলিক চাহিদা। হ্যাঁ, অন্ন, বস্ত্র, আপনার পেটে ভাত না থাকলে মানুষ বেঁচে থাকতে পারবে না। বস্ত্র, মানুষের নিজের মর্যাদা রক্ষার জন্য আপনার বস্ত্রের প্রয়োজন আছে। আশ্রয়, মানুষ তো বন্য পশু নয় যে গাছতলায় বনে বাজারে ঘুরে বেড়াবে, মানুষের একটা আশ্রয়ের দরকার। যেমন সরকারের এখন বিভিন্ন আশ্রয়ন প্রকল্প, আজকে ফেসবুক জুড়ে যে সরকারের যে সৎ উদ্দেশ্য, আশ্রয়ন প্রকল্পের টাকা সরকারি কর্মকর্তারা আপনার লুটপাট করে নিম্নমানের ঘর তৈরি করে দিয়েছে, এটা ফেসবুকে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আজকে, মানে জিনিসটা দেখলাম। কিন্তু এই যে যেখানে তাদের দায়িত্ব হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের সেবা করা, সেখানে রাষ্ট্র একটা মহৎ উদ্যোগ নিলে সেই টাকাটা তারা লুটপাট করে দিয়ে যত টাকার বাজেটে ঘরগুলো তৈরি করার কথা ছিল তত মানের তত বাজেটের না করে তাদেরকে একটা এই মানে কি বিপর্যস্ত অবস্থার মধ্যে নিক্ষেপ করেছে। তাহলে এইটা কিন্তু রাষ্ট্রের লক্ষ্য বা উদ্দেশ্য না। রাষ্ট্রের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা, আশ্রয়ন প্রকল্প এগুলি সুষ্ঠু যথাযথভাবে করা। এখানে যেন এক পয়সাও তছরূপ না হয়, কোনো দুর্নীতি লুটপাট না হয়, সেই জিনিসটাই লক্ষ্য হওয়া উচিত ছিল। তারপরে চিকিৎসা, চিকিৎসা আপনি এই মহামারীকালীন বা একটা যে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণকে সুচিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা, হ্যাঁ, পর্যাপ্ত হাসপাতালে তাদেরকে কি করা, এই চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করা। এই যে লকডাউন কেন দিচ্ছে? লকডাউন দিয়ে সরকার বলতেছে যদি ব্যাপক হারে এই রোগী বৃদ্ধি পায় তাহলে আমাদের যে হাসপাতালের যে অ্যাকোমোডেশন সেখানে আমরা সবার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে পারবো না, সবার অবস্থা আমরা সুরক্ষিত করতে পারবো না, পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেতে পারে। তাহলে এই বিষয়টা হচ্ছে রাষ্ট্রের একটা মৌলিক দায়িত্ব, রাষ্ট্রের একটা লক্ষ্য যে সবাই যেন সুচিকিৎসা পায়, এটা নিশ্চিত করা। তারপরে আপনার 15 বিতে বলছে কর্মের অধিকার, অর্থাৎ কর্মের গুণ এবং পরিমাণ বিবেচনা করে যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার। সবার যদি একটা টেকনিক্যাল যোগ্যতা থাকে, প্রযুক্তিগত বিদ্যা থাকে, তাহলে বা তার ব্যক্তিগত শারীরিক সামর্থ্য থাকে, তাহলে সে কাজ করার একটা অধিকার আছে। রাষ্ট্র তাদেরকে কর্মস্থল কর্মক্ষেত্র সৃষ্টি করবে, প্রোভাইড করবে। হ্যাঁ, তোমার শক্তি সামর্থ্য আছে, তুমি কাজ করো। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর ইরাকের প্রেসিডেন্ট বলেছিলেন যে আমরা তো তেল সমৃদ্ধ দেশ, আমরা আপনাকে তেল দিব, আপনি আমাদেরকে কি দিবেন? বঙ্গবন্ধু বলল যে আমাদের 7.5 কোটি মানুষের 15 কোটি হাত আছে, সেই হাতগুলো তোমাদেরকে দিতে পারি, তোমরা তোমাদের উন্নয়নে কাজে লাগাতে পারো। তাহলে এই হাত কাজে লাগানো মানে এই কাজ করে বৈদেশিক মুদ্রা আনবে। তাহলে মানুষ গায়ে যদি শক্তি সামর্থ্য থাকে, মানুষের যদি একটা টেকনিক্যাল কাজের যোগ্যতা থাকে, তাহলে সে বসে থাকবে কেন? তাকে কাজ করবে, রাষ্ট্র সেটা উৎপাদনে রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগাবে। এটা হচ্ছে রাষ্ট্রের একটা অন্যতম উদ্দেশ্য। আপনার চীনে দেখেন, চীনে এই যে আমরা অনেক প্রযুক্তিগত জিনিস, বিভিন্ন লাইট, আপনার ইভেন আরো অনেক কিছু, এই ফ্যান, বৈদ্যুতিক অনেক যন্ত্র আমরা ব্যবহার করি, এগুলি নাকি ঘরে বসে বসে, আমাদের এখানে যেমন কুটির শিল্প যেরকম, ওখানে আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি চীনে নাকি এরকম সবাই ঘরে বসে বসে এগুলি তৈরি করে। তাহলে তারা তাদের জনগণকে এই কর্মের অধিকারটা যথাযথভাবে সৃষ্টি প্রোভাইড করতে পেরেছে এবং সেটাকে কি প্রমোট করতেছে। এই কারণে তারা কি অনেক অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশালী হচ্ছে। তারপরে আমাদের এখানে যেমন গার্মেন্টসে যে সবাই কাজ করবে, তাহলে সেই ন্যায্য মজুরি যেমন পায়, যেমন সরকার মিনিমাম ওয়েজেস অ্যাক্ট তৈরি করলো, মানে মিনিমাম কতটুকু মজুরি একজন শ্রমিক পাবে সেটা সরকার নির্ধারণ করে দিল। তারপরে হচ্ছে সিতে হচ্ছে যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন, অবকাশের অধিকার। কাজ করাবেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য, কিন্তু তাকে স্লেভারিতে প্রতীত করা যাবে না।
দাস হিসেবে ব্যবহার করা যাবে না। কাজ করবে, তার যুক্তিসঙ্গত একটা বিশ্রামের দরকার, বিনোদনের দরকার। আপনার বিভিন্ন কলকারখানাগুলোতে বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি যেন থাকে, সরকার এই দিকে সচেষ্ট দৃষ্টি দিতে হবে এবং তাদেরকে অবকাশ, পর্যাপ্ত ছুটিও দিতে হবে। তারপরে হচ্ছে আপনার সিটে দ্য রাইট টু সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা, দ্যাট ইজ টু সে টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন কেসেস অফ আনডিজার্ভড ওয়ান্ট অ্যারাইজিং ফ্রম আনএমপ্লয়মেন্ট। আনডিজার্ভড ওয়ান্ট মানে কি? হচ্ছে যেই এই অভাবে, যে মানে অবস্থাটাতে আপনার নিজের কোনো হাত নাই। যেমন একজন পঙ্গু, সে কি ইচ্ছে করে পঙ্গু হলো? মাতৃগর্ভ থেকে যদি কোনো একটা শিশু পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে, বোবা হয়ে জন্মগ্রহণ করে, বা মস্তিষ্ক বিকৃত হয়ে জন্মগ্রহণ করলো, তাহলে সে কি নিজে ইচ্ছাকৃত হলো না প্রকৃতিগতভাবে হলো? তাহলে এই আনডিজার্ভড ওয়ান মানে আয়ত্তাতীত কারণে, তার নিজের কোনো আয়ত্ত নেই। একজন মানুষ জন্মগতভাবে অন্ধ, তাহলে এখানে তার কি আয়ত্ত আছে? সে দৃষ্টি দিয়ে দেখে কাজ করবে, লেখাপড়া শিখবে। তাহলে আনডিজার্ভড ওয়ান যেমন কতগুলো, এই আনডিজার্ভড ওয়ান কি কোত্থেকে শুরু হয়? আনএমপ্লয়মেন্ট মানে যখন সরকার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, সরকার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, তখন আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হয়, মানে বেকারত্ব। তারপরে এই ইলনেস, অসুস্থতা, এটা তো কেউ ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয় না, এটাও একটা কি আয়ত্তাতীত কারণে অসুস্থ হলো। তারপর ডিসেবলমেন্ট, দুর্ঘটনার কারণে পতিত হয়ে হাত পা অবশ হয়ে গেল, বা প্যারালাইসিসের কারণে হাত পা অবশ হয়ে গেল। অর সাফার্ড বাই উইডোজ অর অরফানস, বিধবা বা এতিম, অর ইন ওল্ড এজ বা বয়োবৃদ্ধ, অর ইন আদার সাচ কেসেস, এই সমস্ত কারণে আনডিজার্ভড ওয়ান যদি সৃষ্টি হয়, একজন বয়োবৃদ্ধ কাজ করতে পারে না, বিধবা, তার কোনো গতি নেই, একজন এতিম, সে তাকে কেউ দেখার নেই, এই সমস্ত ক্ষেত্রে কি করবে? রাষ্ট্র সামাজিক নিরাপত্তার অধিকার দিবে। বেকারত্ব, ব্যাধি, পঙ্গুত্ব জনিত বৈধব্য, এগুলি থেকে মানুষকে মুক্ত করে তারা যেন পর্যাপ্ত সাহায্য পায়, এই চিন্তা পরিকল্পনা রাষ্ট্র করেছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির আর্টিকেল 15-এ। ঠিক আছে? তারপরে হচ্ছে 16 হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট এন্ড এগ্রিকালচারাল রিভলিউশন, আমাদের গ্রামীণ অগ্রগতি। আমাদের বেশিরভাগ অংশ হচ্ছে গ্রাম, শহর একটা নির্দিষ্ট অংশ, কিন্তু এই যে আমরা মাইলে, বর্গ মাইলে 55,598 বর্গ মাইল বলি, বা এই কিলোমিটারে যে 1 লক্ষ কত হাজার, 45,000 না 55,000, 1,41,000 বর্গ কিলোমিটার, 47,000 বর্গ কিলোমিটার। তাহলে 1,47,570। হ্যাঁ, ঠিক আছে, স্পেসিফিক্যালি বলেছেন। তাহলে সিটি কর্পোরেশনে 4টা বৃহৎ সিটিতে কত বর্গ কিলোমিটার? কিন্তু আমাদের বেশিরভাগ এলাকা হচ্ছে কি গ্রাম। তাহলে এই রুরাল ডেভেলপমেন্ট, গ্রামের অগ্রগতি করতে হবে। সব মানুষ যদি জীবনযাত্রার সুযোগ সুবিধার জন্য শহরের দিকে ছুটে আসে, তাহলে শহরের কি অবস্থা হবে? হিমশিম খাবে, মানে জীবন কাঠামো, জীবন ব্যবস্থা, ব্যালেন্সিং সবকিছু ধসে পড়বে। এই জন্য গ্রামে সব সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে, রাস্তাঘাটের উন্নতি করতে হবে, বিদ্যুৎ সংযোগ দিতে হবে, আপনার ওখানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে, হাসপাতাল প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এই কথাটা বলেছে আপনার, এবং এগ্রিকালচারাল রিভলিউশন এবং কৃষি বিপ্লব ঘটাবে। হ্যাঁ, তারা গ্রামের এই বিশাল জনসংখ্যা, কৃষক যেন আপনার এই সরকারি সুযোগ সুবিধার অভাবে এই উৎপাদন বিমুখ না হয়, দেশ যেন অর্থনৈতিকভাবে কৃষিতে ক্ষতিগ্রস্ত না হয়। এখন দেখেন অনেক দিকে সরকার মনোযোগ দিয়েছে, বা ব্যক্তিগত উদ্যোগে তারা আজকে বিপুল পরিমাণ আমের ফলন হয়েছে, বা আমাদের ধান চাষের ফলন। কিন্তু আমাদের যে পরিমাণ পতিত জমি, যে লক্ষ লক্ষ গ্রামের পুকুর এখনো পতিত অবস্থায় আছে, মালিকানা নিয়ে বিরোধ বা মানুষের অলসতা ইত্যাদির কারণে সেখানে যথাযথভাবে মাছের চাষ হয় না। আপনার আশেপাশের চোখগুলি আপনি দেখেন যে অনেক পুকুর আছে, এগুলিতে কোনো মাছের চাষ নাই। অনেক জমি আছে পতিত, এখানে কোনো ধান চাষ নাই, বা অন্য কোনো রবি শস্য বা অন্য কোনো শস্যের কোনো চাষ নাই। যে ছেলে মেয়েকে বিদেশ পাঠিয়েছে, ছেলেকে
ওখান থেকে তারা মাসে মাসে টাকা পাঠায়। হ্যাঁ, সুতরাং আমার তো চলতেছে, আমি তো ইন্ডিয়ান পেঁয়াজ পাচ্ছি, আমি তো তরি তরকারি সস্তাভাবে পাচ্ছি, কিন্তু নিজে উৎপাদন খরচ বেশি গেলেও নিজে উৎপাদন করে খাওয়ার মধ্যে যে আলাদা একটা পরিতৃপ্তি বা আনন্দ, সেটা অনেকে উপলব্ধি করতে চায় না। তো সরকারকেও এগুলি দেখতে হবে। সরকারের একটা দায়িত্ব হচ্ছে দ্য স্টেট শ্যাল অ্যাডপ্ট ইফেক্টিভ মেজার, সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে টু ব্রিং অ্যাবাউট এ রেডিক্যাল ট্রান্সফরমেশন ইন দ্য রুরাল এরিয়াস থ্রু দ্য প্রমোশন অফ এন এগ্রিকালচার রিভলিউশন, কৃষি বিপ্লবের মাধ্যমে দ্য প্রভিশন অফ রুরাল ইলেকট্রিফিকেশন, বৈদ্যুতিক ব্যবস্থা করবে, দ্য ডেভেলপমেন্ট অফ কটেজ অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিজ, ক্ষুদ্র এবং অন্যান্য শিল্প কারখানাগুলো গ্রামে প্রতিস্থাপন করার চেষ্টা করবে, অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এডুকেশন, গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে, কমিউনিকেশনস এন্ড পাবলিক হেলথ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে, জনস্বাস্থ্যের উন্নতি করবে ইন দোজ এরিয়াস সো অ্যাজ প্রগ্রেসিভলি টু রিমুভ দ্য ডিসপারিটি ইন দ্য স্ট্যান্ডার্ডস অফ লিভিং বিটুইন দ্য আরবান এন্ড রুরাল এরিয়াস, যেন শহরের নগর জীবন এবং গ্রামীণ জীবনের স্ট্যান্ডার্ডের মধ্যে কোনো পার্থক্য না থাকে। একজন মানুষ গ্রামে বসবাস করে সে যেন শহরের সমস্ত নাগরিক সুযোগ সুবিধা পায়, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, বিদ্যুৎ সুবিধা যেন পায়, টেলিযোগাযোগ সুবিধা যেন পায়, এগুলি দেখা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। ঠিক আছে? আপনার এক সময় দেখেন এই যে শিক্ষা ব্যবস্থা, যত সচিব আছে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যত গুণীজ্ঞানী মেধাবী সবাই কিন্তু গ্রাম থেকে লেখাপড়া করে হয়েছে, কিন্তু এখন গ্রামের শিক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি দৃষ্টি দেন দেখবেন যে সেখানে শিক্ষা কাঠামো অনেকটা ভেঙে পড়েছে। দক্ষ উপযুক্ত দক্ষ মানসম্মত শিক্ষকের অভাব আছে, আবার গার্ডিয়ানরা সচেতন না, এবং অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট এবং ডিশ টেলিভিশন এগুলো হচ্ছে আমাদের এই মানে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। যে কারণে আগে যেখানে গ্রাম পর্যায়ে লেখাপড়া করে সচিব বা বড় বড় বিজ্ঞানী, বড় বড় সাহিত্যিক, দার্শনিক হতো, এখন কিন্তু গ্রাম থেকে সেভাবে উঠে আসছে না, কারণ সুযোগ সুবিধার অভাব এবং সচেতনতার অভাব, এবং সে শিক্ষার প্রতি যে ব্যাপক আগ্রহ সেটাও অনেক ক্ষেত্রে আপনার আগের মতো নেই। তারপরে এই আর্টিকেল 17 আমরা যাই, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা। রাষ্ট্রের অন্যতম লক্ষ্য হচ্ছে শিক্ষা বাধ্যতামূলক। আমার পড়ালেখা ইচ্ছে করতেছে না, আমি পড়বো না, এটা হবে না। হ্যাঁ, তাকে একটা মিনিমাম লেখাপড়া করতে হবে। লেখাপড়া অনেক কঠিন, হ্যাঁ আমি পড়বো না, আমার বাপের অনেক সম্পত্তি আছে, এটা হবে না। রাষ্ট্র বলতেছে নাগরিক মাত্রেই তাকে লেখাপড়া করতে হবে, কম্পালসারি এডুকেশন এবং ফ্রি, যা মানে সবার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করবে রাষ্ট্র। দ্য স্টেট শ্যাল অ্যাডপ্ট ইফেক্টিভ মেজার্স ফর দ্য পারপাস অফ এস্টাবলিশিং অ্যান ইউনিফর্ম ম্যাস ওরিয়েন্টেড, ইউনিফর্ম মানে কি একক, সারা দেশব্যাপী, ম্যাস ওরিয়েন্টেড গণমুখী অ্যান্ড ইউনিভার্সাল সিস্টেম অফ এডুকেশন। তাহলে শিক্ষা ব্যবস্থা করা আমাদের কি একই পদ্ধতির গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলন করা আমাদের সংবিধান অনুসারে রাষ্ট্রের উদ্দেশ্য। কিন্তু এখন দেখা যাচ্ছে শিক্ষাটা হয়ে গেছে একটা ধনীদের পণ্যের মতো। যাদের সামর্থ্য আছে তারা ভালো ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে পারছে, তারা বহু টাকা পয়সা খরচ করে তারা সন্তানদেরকে আপনার এই অনেক ভালো ভালো এক্সপেন্সিভ টিউটর দিয়ে তারা সন্তানকে লেখাপড়া শিখাতে পারছে। আবার অনেকে শিক্ষা উপকরণ, ইভেন খাতা কলম, এগুলি পর্যন্ত সঠিকভাবে পাচ্ছে না। কিন্তু রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে ইউনিফর্ম ম্যাস ওরিয়েন্টেড এন্ড ইউনিভার্সাল সিস্টেম এডুকেশন চালু করা, and extending free and compulsory education to the all children to such stage as may be determined by law. অর্থাৎ রাষ্ট্র আইন দ্বারা বলবে যে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক, অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক, দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক, বা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বাধ্যতামূলক। এভাবে রাষ্ট্র ক্রমান্বয়ে আইন করে করে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করবে, এটা রাষ্ট্রের উদ্দেশ্য। তারপরে রিলেটিং এডুকেশন টু দ্য নিডস অফ দ্য সোসাইটি এন্ড প্রডিউসিং প্রপারলি ট্রেইনড এন্ড মোটিভেটেড সিটিজেন টু সার্ভ দোজ নিডস।
রিলেটিং এডুকেশন টু দ্য নিডস অফ দ্য সোসাইটি। আমাদের সমাজে সবগুলো মাস্টার ডিগ্রি হলে চলবে না। আমাদের সমাজে কারিগরি মানে স্কিল মানে শিক্ষার্থীর দরকার আছে। হ্যাঁ, যেমন এই যে ব্যাপক কনস্ট্রাকশন, এখানে ইঞ্জিনিয়ারের দরকার আছে, এখানে ইলেকট্রিশিয়ানের দরকার আছে। তারপরে এখানে এই যে আমাদের ব্যাপক স্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবার জন্য আপনার স্বাস্থ্যকর্মীর দরকার আছে। তাহলে সমাজের প্রয়োজন অনুসারে রাষ্ট্র এই সেই সম্পর্কিত আপনার ইয়ে করবে, জনগণকে সেইভাবে প্রয়োজন অনুসারে প্রপারলি ট্রেন করে গড়ে তুলবে। আমাদের এখানে ধরেন সবার কাছে ল ভালো লাগতেছে, তাহলে লক্ষ লক্ষ ছাত্র যদি ল পড়া শুরু করে তাহলে তাহলে সমাজের ব্যালেন্স থাকবে। আমাদের ধরেন আমাদের লয়ার দরকার হচ্ছে সারা দেশে মিলে 2 লক্ষ, তাহলে এখন 5 লক্ষ স্টুডেন্ট যদি ল পড়তে চায় তাহলে কি হবে এই পেশার? আমাদের চিকিৎসকের দরকার হচ্ছে ধরেন 5 লক্ষ। এখন যদি এই 30 লক্ষ স্টুডেন্ট যদি ডাক্তার হতে চায় তাহলে কি হবে? আমাদের ইঞ্জিনিয়ারের দরকার হচ্ছে 10 লক্ষ। এখন যদি 1 কোটি ছাত্রছাত্রী যদি বলে যে আমরা সবাই ইঞ্জিনিয়ার হব, তাহলে ইঞ্জিনিয়ারের কোনো ভ্যালু থাকবে? তাহলে রাষ্ট্রকে এটা দেখতে হবে কোন প্রফেশনাল, কোন নিডের, কোন স্কিল মানুষ কতজন দরকার, এবং সেই হিসেবে রাষ্ট্র এই কারিগরি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করবে। তারপরে 17 সিতে রিমুভিং ইলিটারেসি উইদিন সাচ টাইম অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই ল, মানে মানে নিরক্ষরতা দূরীকরণ। হ্যাঁ, আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্র একটা লক্ষ্য নির্ধারণ করবে 2025 সালের মধ্যে দেশে কোনো নিরক্ষর থাকবে না, অর্থাৎ সবাই অন্তত তার নাম স্বাক্ষর করতে পারবে। তাহলে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আর্টিকেল 17-এ এটা একটা রাষ্ট্রের উদ্দেশ্য। তারপরে হচ্ছে আপনার আর্টিকেল 18 পাবলিক হেলথ অ্যান্ড মরালিটি, জনস্বাস্থ্য এবং নৈতিকতা। আজকে সবাই মাদকাসক্ত, ফলে এইটা দেখার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্র এমন ব্যবস্থা গ্রহণ করবে যেন মাদকের প্রতি সবাই আসক্ত হয়ে না পড়ে। আপনার বিভিন্ন রকম স্টুডেন্টরা আপনার কি ফ্রি ফায়ার, কতগুলো গেম, তারপরে এই কতগুলো আজে বাজে বিষয়ের প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছে দিন দিন। এইগুলির দিকে রাষ্ট্র লক্ষ্য রাখবে। বলতেছে এই জনগণের পুষ্টির স্তর উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য। পুষ্টির স্তর উন্নয়ন, মানুষের বেঁচে থাকার জন্য যে মিনিমাম নিউট্রিশন দরকার সেটা রাষ্ট্র নিশ্চিত করবে। জনস্বাস্থ্যের উন্নয়ন করবে, এটা রাষ্ট্রের একটা প্রাথমিক কর্তব্য। বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা অন্যবিধ প্রয়োজন ব্যতীত, আইনের দ্বারা অন্যবিধ প্রয়োজন ব্যতীত বা আরোগ্যের প্রয়োজন ব্যতীত মদ ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অনেককে চিকিৎসার জন্য, তার রোগ ভালো হওয়ার জন্য আপনার এই কি মাদক ইয়ে করতে হয়, অ্যালকোহলিক and other intoxicating drinks, alcoholic and other intoxicating drinks অনেককে চিকিৎসার জন্য ব্যবহার করতে হয়। সেটা ব্যতীত অন্য কেউ যেন অ্যালকোহল বা ইনটক্সিকেটিং ড্রিঙ্কস ব্যবহার না করে সেই লোককে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং অপ্রয়োজনীয় ভেষজের ব্যবহার নিষিদ্ধ করবে। তারপরে আরেকটা আর্টিকেল 18(2)-তে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, the state shall adopt effective measures to prevent prostitution and gambling. Prostitution, গণিকা বৃত্তি, এই যে গণিকা বৃত্তি আজকে এই অভাবগ্রস্ততার কারণেও অনেকে হ্যাঁ করতেছে, কিন্তু কথা হচ্ছে এই যে এই অনেকে আবার কি নৈতিক কথার অবক্ষয়ের কারণে, হ্যাঁ তাহলে এই যে যারা এই পেশা, রাষ্ট্রের কিন্তু লক্ষ্য হচ্ছে গণিকা বৃত্তি সম্পূর্ণভাবে আপনার কি করা, দূরীভূত করা, হ্যাঁ, টু প্রিভেন্ট একদম বন্ধ করা হচ্ছে রাষ্ট্রের একটা উদ্দেশ্য। এবং গ্যাম্বলিং, জুয়া খেলা এবং গণিকা বৃত্তি, প্রস্টিটিউশন এবং গ্যাম্বলিং বন্ধ করা হচ্ছে রাষ্ট্রের অন্যতম একটা মূলনীতি। কিন্তু রাষ্ট্র এগুলি হয়তো চূড়ান্ত রূপে এগুলো এখনো
পর্যন্ত কার্যকর করতে পারছে না। যাই হোক, এখন এরপরে 18A তে বলছে প্রোটেকশন এন্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট এন্ড বায়োডাইভার্সিটি, পরিবেশ এবং বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করবে। হ্যাঁ, বর্তমানে ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ, সবাই যদি খাল বিল নদী নালাগুলো ভরাট করে যদি বাড়িঘর তৈরি করে ফেলে, তাহলে এই যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, পানিগুলো কিভাবে নিষ্কাশিত হবে? সব কৃষি জমিতে যদি বাড়ি করে ফেলে, সব বন জঙ্গল যদি উজাড় করে ফেলে, তাহলে হবে না, প্রাকৃতিক সম্পদ রক্ষা হবে না। তাহলে আমাদের জলাভূমিগুলো রক্ষা করতে হবে, বন এবং বন্যপ্রাণীর সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের একটা লক্ষ্য। ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সুযোগের সমতা। The state shall endeavor to ensure equality of opportunity to all citizens. সকল নাগরিকের সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। The state shall adopt effective measures to remove social and economic inequality between man and man. মানুষে মানুষে সামাজিক এবং অর্থনৈতিক কোনো ভেদ থাকবে না। And to ensure the equitable distribution of wealth among citizens. এবং সম্পদের সুষম বন্টন নাগরিকদের মধ্যে। And of opportunities in order to attain a uniform level of economic development throughout the republic. Opportunities এমন সুযোগ সৃষ্টি করবে to attain a uniform level of economic development. এখন সকল অংশে সকল ক্ষেত্রে একটা ইউনিফর্ম ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক অগ্রগতি যেন হয়। আমি শুধু ঢাকার অর্থনৈতিক উন্নতির চিন্তা করলাম, এখানে যেন একটাও দরিদ্র মানুষ না থাকে, ভিক্ষুক না থাকে, অথবা বড় বড় মন্ত্রী মানে ক্ষমতাবান ব্যক্তিরা নোয়াখালী, তারা চিন্তা করলো যে নোয়াখালীতে একজন মানুষও দরিদ্র থাকবে না, তাহলে এটা হবে না। রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে মানে সকল নাগরিকের জন্য একটা ইকুয়াল ইউনিফর্ম ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট যেন সৃষ্টি হয়, এই ব্যবস্থা রাষ্ট্র করবে। তারপরে 1903 বলছে the state shall endeavor to ensure equality of opportunity and participation of women in all sphere of national life. এবং মহিলাদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে অংশগ্রহণ যেন নিশ্চিত হয়। হ্যাঁ, নাগরিক জীবনের সকল ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবে। তাহলে ইকুয়ালিটি অফ অপরচুনিটি, যে এলাকাভেদে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সুযোগের সমতা সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্রের একটা বড় লক্ষ্য বা উদ্দেশ্য। তারপরে ওয়ার্কস অ্যাজ এ রাইট এন্ড ডিউটি, কাজ। আমাদের সংবিধানে কর্মকে একটা কি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য এবং সম্মানের বিষয়। ওয়ার্ক ইজ এ রাইট, কাজ করা হচ্ছে আপনার অধিকার। এ ডিউটি, একটি কর্তব্য। কাজ করা অধিকার, আবার কাজ করা কর্তব্য। আপনি কাজ করে আপনি মুখে ফেনা তুলছেন, রাষ্ট্র আপনাকে কাজ দিল, তাহলে কাজ করা আপনার অধিকার। আপনি অফিসে কাজ করেন, মানে কারখানায় কাজ করেন, একটা কাজ পাওয়ার অধিকার আপনার আছে। কাজ পেলেন, কাজ পাওয়ার পরে তখন আপনি আবার কাজে অমনোযোগ, কাজে ফাঁকি দিচ্ছেন, সেক্ষেত্রে কাজ করা হচ্ছে আপনার ডিউটি, আপনার কর্তব্য। রাষ্ট্র কাজের ব্যবস্থা করেছে, কাজ করা এখন আপনার কর্তব্য। এবং এ ম্যাটার অফ অনার ফর এভরি সিটিজেন। এবং এই কাজ করা হচ্ছে, এটা কি 19 নাম্বার না 20 নাম্বার? 20 নাম্বার। 19 আমরা শেষ করেছি। 20 পরিবেশ সংরক্ষণ একটা আছে, যে ওটা কি 19? পরিবেশ সংরক্ষণ তো 18 ক, ওটা তো আমরা 18 পরে 18 ক, এটা আরো আগে আলোচনা করে ফেলেছি। আচ্ছা স্যার, আমি স্যার জনস্বাস্থ্য ও নৈতিকতা পর্যন্ত পেয়েছি। তো এরপরে নৈতিকতা স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, এই যে খাল ভরাট করার বিষয়টা, এটা তো পরিবেশের, এটা কি পরিবেশের ভিতরে পড়ে না? অবশ্যই পড়ে, কারণ বৃষ্টি হলে পানিগুলো যাবে কোথায়? পানি জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এটা পরিবেশের একটা ইয়ে না, পরিবেশের উপর একটা কি ইন্টারাপশন বা মানে পানি নিষ্কাশন না হলে পরিবেশের বিঘ্ন ঘটবে না?
এখানে যদি সুয়ার সিস্টেম বন্ধ হয়ে যাবে, মানুষ চলাফেরা আমি করতে পারবে না। ওই জলাভূমি আর ওইটা দুইটার মধ্যে মানে ওটা বিজ্ঞপ্তি ওটা পড়ে হচ্ছে গেছে। 18 এর সংশোধনী আর কি। জলাভূমি হচ্ছে ন্যাচারালি যে জলাভূমিগুলো আছে আমাদের এখানে, প্রচুর হাওর বাউর জলাশয় আছে, এগুলো সংরক্ষণ করতে হবে। এগুলিকে যে কেউ ইচ্ছা মতো ভরাট করে বাড়িঘর তৈরি করে ফেলতে পারবে না। আবার পাহাড়কে সংরক্ষণ করতে হবে। পাহাড়কে হচ্ছে আমাদের দেশে মানে ধরনের জন্য পিলার, পাহাড় ইচ্ছা মতো কেটে ফেলতে পারবে না। হ্যাঁ, তো আমরা এখন 20-তে আছি। মানে কাজকে a matter of honor for every citizen who is capable of working. যে কাজ করতে সমর্থ তার জন্য কাজ হচ্ছে একটা সম্মানের বিষয়। এই জিনিসটা আমি একটু এমফেসিস দিয়ে এই কারণে আলোচনা করছি, অনেকে গ্রাজুয়েশন করে মাস্টার্স করে বলতেছে যে আমি কেমনে একটা ছোট্ট দোকান করব, আমি কেমনে একটা কি মানে অনলাইন ফুডের ডেলিভারি সার্ভিস করব, আমি কেমনে একটা আমের ব্যবসা করব। কিন্তু যে কোনো কাজকে আমাদের সংবিধানে একটা সম্মানের বিষয় হিসেবে অভিহিত করা হয়েছে। আপনি যখনই আপনার ক্যাপেবল টু ওয়ার্ক, কাজ করার সামর্থ্য আছে, আপনি হয়তো এক সময় আপনি অনেক বড় কিছু হবেন, বিসিএস ক্যাডার হবেন, কিন্তু এই মুহূর্তে আপনার সামর্থ্য অনুযায়ী যেই কাজটা আপনি পান সেটা আপনাকে সম্মানের সাথে করার জন্য রাষ্ট্র আপনাকে উৎসাহিত করছে। স্টুডেন্টরা অনেক ধরনের ইন্টারনাল বিজনেসের সাথে জড়িত না, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না। এই যে আজকে ডেলিভারি ম্যান আজকে রাস্তায় বের হলে তাদের জন্য আমার অনেক মায়া লাগে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা টিউশন করতাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা পুরো মাসে 3000 টাকার যদি একটা টিউশন আমরা পেতাম, আমরা ভাবতাম যে আমরা অনেক লাকি। কিন্তু আজকের ডেলিভারি ম্যানরা, অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট পর্যন্ত এখানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেছে, তারা পার ডে 500 টাকাও যদি ইনকাম করে তাহলে মাসে তারা 15-20 হাজার টাকা ইনকাম করতে পারে। একটি স্টুডেন্টের জন্য এটা অনেক বড় ব্যাপার। এবং তাদেরকে উৎসাহিত করা, যারা সামর্থ্যবান তাদেরকে উৎসাহিত করা সবার কিন্তু দায়িত্ব। তার ডেলিভারি চার্জ 30 টাকা, তাকে আরো 30 টাকা যদি আপনি টিপস দেন তাহলে সেই কাজে উৎসাহিত হবে। এবং আমাদের সংবিধান প্রত্যেকটা কাজকে একটা সম্মানের বিষয় বলে স্বীকৃতি দিয়েছে, মর্যাদা দিয়েছে। তাহলে দ্য স্টেট work is a right, a duty and a matter of honor for every citizen who is capable of working, and everyone sir. shall be paid for his work. আমি শেষ করি একটু লাইনটা। and everyone shall be paid for his work on the basis of principle from each according to his abilities, to each according to his work. তাহলে সবাই যেভাবে সে কাজ করবে, কথাটা খেয়াল করেন, from each according to his abilities, ফ্রম মানে যার থেকে টাকাটা আসবে তার সামর্থ্য অনুসারে, টু ইচ অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ক তার কাজ অনুসারে, যতটুকু কাজের মর্যাদা অনুসারে তাকে সবাই পে করবে। এবং কাজ হচ্ছে একটা অধিকার, এবং কাজ পাওয়ার পর এটা তার কর্তব্যে পরিণত হয়, এবং এটাকে রাষ্ট্র একটা সম্মানের বিষয় হিসেবে আমাদের স্বীকৃতি ও মর্যাদা দিয়েছে। কে কি বলতে চেয়েছিলেন বলেন। না স্যার, আমাদের একটা ফ্রেন্ড আব্দুল মজিদ ভাই, ওনাকে নাকি স্যার রিমুভ করে দেওয়া হয়েছে। রেগুলার ক্লাস করেন উনি, আপনার ক্লাসটা করতে পারছেন না। যদি স্যার একটু অ্যাড করা যেত। মেসেজ পাঠাচ্ছে স্যার। আব্দুল মজিদ আমি রিমুভ, এখন আমি তো অ্যাডমিন না, এখানে কি আমি করতে পারবো কিছু? মনে হয় না স্যার। আব্দুল মজিদ, তো এটা সোহেলকে বলেন। এই যে আমাদের এখন হোস্ট স্যার, আপনি পারবেন। আমি হোস্ট, আমি বলতে স্যার। আচ্ছা সোহেল একটু আসলে যারা ডিস্টার্ব দিচ্ছে বারবার ওদেরকে মানুষ ট্রেনিং করতেছে, যে বারবার আনমিউট রাখছে তাদেরকে মনে করছে। আচ্ছা সোহেল একটু নামটা চেঞ্জ করে ট্রাই করতে সোহেল ভাই। আচ্ছা তাহলে এটা ট্রাই করেন, আমরা আমাদের ক্লাস চালিয়ে যাই। হ্যাঁ সোহেল একটু খেয়াল করেন তো, সোহেল একটু খেয়াল করেন, ওনাকে অ্যাড করেন। আচ্ছা তারপরে হচ্ছে 22 তে বলছে the state shall endeavor to create conditions in which as a general principle person shall not be able to enjoy unearned incomes. রাষ্ট্র এমন একটা অবস্থা সৃষ্টি করবে
যেখানে কেউ অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হইবেন না। অনুপার্জিত আয়, সে যে যার যতটুকু সম্মান, যার যতটুকু কন্ট্রিবিউশন, সে সেভাবে কি করবে, আয় করবে। অনুপার্জিত আয় মানে হচ্ছে এই যে সরকার একজনকে বেতন দিচ্ছে, কিন্তু সে বলতেছে না, আমাকে এই কাজটা করে দেওয়ার জন্য আমাকে এত টাকা দিতে হবে। আমি আমার শ্রম দিয়েছি, মেধা দিয়েছি 5,000 টাকা মানের, এখন আমি আদারওয়াইজ বাই আদার মিনস আমি বলতেছি আমার আরো 20,000 টাকা পাইতে হবে। তাহলে এই যে রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি করবে, যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হইবেন না, এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের এবং মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে। সৃষ্টিধর্মী, যদি আমি বুদ্ধিবৃত্তিক সৃষ্টিধর্মী কিছু করি, আবার কায়িক আমি যতটুকু কন্ট্রিবিউট করি, সেটার জন্য আমাকে যথাযথভাবে রাষ্ট্র যেন পে করে। এখন ধরেন কেউ সরকারি চাকরি একটা পাইছে, অফিসে রেগুলার কাজ করে না, শুধুমাত্র অনেকদিন পর পর গিয়ে এক একটা সিগনেচার করলো, তারপরে তার যেটা দায়িত্ব সেটা পালন করলো না, কিন্তু সে মাস শেষে ঠিকই টাকাটা নিল, বেতন নিল। এটা আমাদের কনস্টিটিউশন অনুসারে আনআর্নড ইনকামস, অনুপার্জিত আয়। এটা সে ডিজার্ভ করে না, তাহলে রাষ্ট্র অনুপার্জিত আয় যেন কেউ ভোগ করতে সমর্থ না হয় সেই অবস্থা সৃষ্টি করবে। তারপর 21 বলছে ডিউটিস অফ সিটিজেন্স এন্ড অফ পাবলিক সার্ভেন্টস, নাগরিক এবং সরকারি কর্মকর্তাদের কর্তব্য কি। হ্যাঁ স্যার 20-2 স্যার সৃষ্টিধর্মী প্রয়াস, ওটা স্যার একটু ক্লিয়ার করলে ভালো হতো। সৃষ্টিধর্মী প্রয়াস, সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াস। আপনার ধরেন এই যে কোভিডে আমাদের এখানে একটা হলো না, এই মানে ওই যে গণস্বাস্থ্য কেন্দ্র করোনা ডিটেক্টিং একটা কিটস উদ্ভাবন করছে বলে বললো না, তারা ঘোষণা দিল না? জি স্যার। হ্যাঁ, এখন যে কোনো পরিস্থিতিতে আপনার একটা টেকনোলজিতে কেউ সৃষ্টিধর্মী নতুন কিছু করলো, চিকিৎসা ব্যবস্থায় সৃষ্টিধর্মী নতুন কিছু করলো, বুয়েটের ছাত্ররা পানির জীবাণু নাশের জন্য, বিশুদ্ধ পানির জন্য সৃষ্টিধর্মী কিছু করলো, তাহলে এই সৃষ্টিধর্মী সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের এবং মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তি পরিণত হবে। সবাই নিজের বুদ্ধিবৃত্তি, কায়িক শ্রম এগুলি কাজে লাগিয়ে সৃষ্টিধর্মী কিছু করবে এবং রাষ্ট্র সেটাকে উৎসাহিত করবে। কথা ক্রিয়েটিভিটি, বুঝছেন? ক্রিয়েটিভ এন্ডেভার। স্যার অনেক ক্ষেত্রে তো দেখি যে স্যার উৎসাহিত করে না, অনেক ক্ষেত্রে তো দেখি উৎসাহিত করে এটা না। আমাদের মানে দেখা গেছে প্র্যাকটিসটা আচ্ছা, গবেষণার জন্য পরস্পর প্রভাব করে না। হ্যাঁ, এটা রাষ্ট্রের মানে আমাদের এখানে রাষ্ট্রের, আমি পরের আর্টিকেলটা পড়লে এই জিনিসটা ক্লিয়ার হবেন। রাষ্ট্রের যারা হর্তাকর্তা, হ্যাঁ, তাদের অনেক ল্যাকিংস আছে, অনেক দুর্বলতা আছে, অনেক হীনমন্যতা আছে, এটা আমরা পরে আলোচনা করতেছি। তাহলে the state shall endeavor to create conditions in which as a general principle person shall not be able to enjoy unearned incomes, and in which human labor in every form, intellectual and physical, shall become a fuller expression of creative endeavor and of the human personality. মানবিক ব্যক্তিত্ব এবং এই সৃজনধর্মী প্রকাশের মানুষ যে তার বুদ্ধিবৃত্তিক এবং কায়িক শ্রমের মাধ্যমে যেটা করবে শ্রম, এটাকে কি বলতেছে? এটাকে বলতেছে যে একটা সৃষ্টি, মানে যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে। অর্থাৎ রাষ্ট্র এটাকে একটা বিশেষ সম্মানের দিকে দেখবে এবং এটাকে প্রমোট করবে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে রাষ্ট্র কি শুধুমাত্র সম্মানের চোখে দেখবে নাকি ওনাকে কোনো ধরনের ফান্ড দিবে? প্রমোট করবে বললাম তো, রাষ্ট্র তাকে সহযোগিতা করবে। রাষ্ট্র এই কাজটাকে যেন আরো ত্বরান্বিত হয়, রাষ্ট্র যেন তাকে আরো নতুন আরো কিছু অগ্রসর হওয়ার জন্য সে সুযোগ পায়, এই মানে সহযোগিতা রাষ্ট্র করবে। এটা তো আমাদের রাষ্ট্রের লক্ষ্যই বলছে।
21 বলছে duties of citizens and of public servants. It is the duty of every citizen to observe the constitution. সকল নাগরিকের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে চলা, and the laws to maintain discipline. সংবিধান এবং আইন মেনে চলা, to maintain discipline কেন? শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন রক্ষা করার জন্য, to perform public duties and to protect public property. এবং পাবলিক ডিউটিস নাগরিক হিসেবে তার যে দায়িত্ব, এবং টু প্রটেক্ট পাবলিক প্রপার্টিজ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। সরকার এই একটা বহু টাকা পয়সা খরচ করে, জনগণের টাকা খরচ করে একটা ইলেকট্রিক পোল স্থাপন করেছে, একটা ব্রিজ করেছে, ব্রিজে একটা স্টিলের কিছু কাঠামো দিয়েছে, এখন রাতে সেটা চুরি করে করে কেউ নিয়ে যাচ্ছে। তাহলে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এগুলি রক্ষা করা। হ্যাঁ, নাগরিক হিসেবে দূর ব্রিজ কি আমার বাপের, এগুলিতে আমার জায়গায় না। এটা বলে আমি যদি সেই যারা এগুলি করছে তাদের সাথে আমি শক্তিতে না কুলাই, আমি অ্যাটলিস্ট প্রশাসনকে বা জনমত সংগঠিত করে এটা প্রতিকার করার আমি চেষ্টা করতে হবে। এবং 2 খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে 21 এভরি পার্সন ইন দি সার্ভিস অফ দ্য রিপাবলিক হ্যাজ এ ডিউটি টু স্ট্রাইভ এট অল টাইমস টু সার্ভ দ্য পিপল। জনগণকে সেবা করার একটা প্রচেষ্টা রাষ্ট্রের সকল এভরি পার্সন ইন দি সার্ভিস অফ দ্য রিপাবলিক, অর্থাৎ প্রজাতন্ত্রের এই কর্মে নিযুক্ত সবার একটা কর্তব্য হচ্ছে জনগণের সেবা করার চেষ্টা করা। তাহলে মন্ত্রী থেকে শুরু করে সচিব থেকে অতিরিক্ত সচিব, উপসচিব, সহকারী সচিব, জেলা প্রশাসক, তারপরে জেলা প্রশাসক, রাজস্ব, সহকারী কমিশনার, এভাবে অ্যাডমিন ক্যাডারের আপনি MLSS পর্যন্ত আসেন, যে তহসিলদার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত, একজন পিয়ন থেকে মন্ত্রী পর্যন্ত প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যারা, তাদের একটা প্রাণান্তকর চেষ্টা করতে হবে তারা যেন জনগণের সেবা করে, এটা হচ্ছে তাদের কর্তব্য। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি হয়, সরকারি অফিসে কাজ একটা নিয়ে যান, নানা রকম হাজার রকমের আপনার হয়রানি বা ঝামেলার শিকার আপনাকে হতে হচ্ছে, অথচ হি ইজ পেড বাই ইউ, আপনার ট্যাক্সের টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু সে আপনাকে যে কোনো বৈধ কাজে ঘুরিয়ে ফিরিয়ে নাকানি চুবানি খেয়ে যাচ্ছে। 10 টাকার কাজ 1000 টাকা নিচ্ছে, 1000 টাকার কাজ 50,000 টাকা দাবি করছে। এই হচ্ছে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের চরিত্র। 20,000 টাকা বেতন, সরকারি একটা ব্যাংকে দেখা যায় যে এই টেবিল থেকে ওই টেবিলে ঘোরায়। হ্যাঁ, সরকারি একটা ব্যাংকে গেলে, যেটা আমি প্রাইভেট ব্যাংকে গেলে 10 মিনিট কাজটা হয়ে যায়। জব্দ করেছে, যাকে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টর, অথচ সে এই আপনার ওই যে কে বড় ধরনের একজন কি ওই যে পলাতক, যে ওই কি নাম ওই কোম্পানির, ওই যে যে মামলাটা নিয়ে তাকে এই অবৈধ হালদার, PK হালদার না, PK হালদার, কারো ক্ষমতা শোনা যাচ্ছে না। হ্যাঁ, PK হালদারের হ্যাঁ, তাহলে PK হালদারকে সে বেআইনি ভাবে অবৈধভাবে অর্থ ব্যাংক থেকে বের করতে সে সহযোগিতা করেছে। তাহলে তার উপর সুর চৌধুরীর উপর দায়িত্ব ছিল যে রাষ্ট্রের টাকা রক্ষা করা, কিন্তু সে ব্যক্তিগত লাভের জন্য এই করেছে। অথচ একজন সাধারণ মানুষ একটা বৈধ প্রয়োজনে, যদি একটা কৃষক যদি ব্যাংকে ঋণের জন্য যায়, তাকে হাজার রকমের ভোগান্তি। আর বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, ঋণ খেলাপিরা শত শত কোটি টাকা ব্যাংক থেকে বের করে তারা কানাডায় বাড়ি করছে, তারা লুটপাট করছে, তারা এই সরকারের উচ্চ পর্যায়ের প্রভাবশালীদের ম্যানেজ করে করে তারা দিব্যি তারা চলছে। তাহলে এভরি পার্সন ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক হ্যাজ এ ডিউটি টু স্ট্রাইভ এট অল টাইমস টু সার্ভ দ্য পিপল। জনগণকে সেবা করাই হবে রাষ্ট্রের কর্মচারীদের প্রধান লক্ষ্য। তারপরে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, দ্য স্টেট শ্যাল এনশিওর দ্য separation of the judiciary
ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গানস অফ দ্য স্টেট। রাষ্ট্রের একটা লক্ষ্য ছিল এই যে বিচার বিভাগকে এই নির্বাহী বিভাগ থেকে পৃথক করা। সেটা 2007-এ কার্যকর হয়েছে, যদিও এখনো অনেক বিষয় নিয়ে এখনো অনেক সমালোচনা বা অনেক প্রশ্ন উঠে। কিন্তু আগে এই অ্যাডমিন ক্যাডারের ম্যাজিস্ট্রেটরা আগে জামিন, প্রি ট্রায়াল পর্যন্ত ফৌজদারি মামলার বিচারের আগের সব বিষয়গুলো তারা দেখতো, জামিন টামিন এগুলো, তদন্ত এগুলো। কিন্তু এখন সম্পূর্ণভাবে এটা বিচার বিভাগের হাতে চলে গেছে। মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেখে, তারপরে আপনার জেলা এলাকায় আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখে। তাহলে এইটা আমাদের সংবিধান অনুসারে এই আমাদের সংবিধান অনুসারে রাষ্ট্রের এটা মূল লক্ষ্য ছিল যে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা, এবং সেটা অনেকাংশে বাস্তবায়িত হয়েছে। এই ব্যাপারে নির্বাহী বিভাগ মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, না স্যার? অ্যাডমিনিস্ট্রেশন, যে ডিসি, তারপরে আপনার বিভাগীয় কমিশনার। স্যার ওই বিভাগের আন্ডারেও কি ম্যাজিস্ট্রেট থাকে? হ্যাঁ আছে। ম্যাজিস্ট্রেট তো দুই প্রকার, একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জি স্যার। ঠিক আছে। ম্যাজিস্ট্রেট মানে মহানগরে কাজ করলে ওনারা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর ইয়েতে কাজ করলে স্টেটে যেগুলো থাকে স্যার, এই যে করোনার কারণে যারা নিশ্চিত করতে, তারা কোন ম্যাজিস্ট্রেট হবে স্যার? তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাইট। হ্যাঁ হ্যাঁ। এখন স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট কি স্যার মানে বিচার বিভাগের ক্ষমতা রাখতে পারবে? না, তাকে যদি বিচারিক ক্ষমতা দেওয়া হয় কিছু ক্ষেত্রে, যেমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য ভ্রাম্যমাণ আদালতের ক্ষেত্রে বলছি স্যার, সরকার সীমিত আকারে যদি দেয় তখন করতে পারবে। যে ইলেকশনের ক্ষেত্রে যেমন নির্বাচন কমিশন বলল যে আপনাকে বিচারিক ক্ষমতা দিলাম এতটুকু পর্যন্ত, তখন করতে পারবে। কিন্তু তারা সবসময় আপনার বিচারিক ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটগুলো স্যার বিসিএস থেকে আসে না স্যার? হ্যাঁ, বিসিএস থেকে আসে না স্যার? বিসিএস প্রশাসন থেকে আসে। জুডিশিয়ারি এগুলো তো বিসিএস না স্যার? জুডিশিয়ারি এগুলো তো স্যার ল, এই আমাদের আইন। হ্যাঁ হ্যাঁ, আর এই বিসিএস জুডিশিয়ারি থেকে আসে, বিসিএস জুডিশিয়ারি থেকে আসে। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আপনার ক্যামেরা অফ হয়ে গেছে স্যার। স্যার কত সাল থেকে মানে প্রশাসনিক যে ক্যাডার গুলা, অ্যাডমিনিস্ট্রেশন, ওরা ফৌজদারি মামলাগুলা মানে বিচার করতে পারে না স্যার? একটু বলতেন যদি। কারা? স্যার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যারা, তারা আগে ফৌজদারি মামলার বিচার করতো বলছিলেন না, সেটা মানে কবে থেকে স্যার ওদের ক্ষমতাটা মানে 2007 থেকে। 2007 থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে আলাদা হয়েছে সেটা আর কি? 2007। ঠিক আছে। আচ্ছা, এখন 23-তে ন্যাশনাল কালচার, জাতীয় সংস্কৃতি। রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন। জাতীয় ভাষা, সাহিত্য, শিল্পকলা সমূহের এমন পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করিবেন যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখিবার এবং অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করিতে পারে। আপনি ভালো আবৃত্তি করেন, ভালো গান করেন, ভালো লোকগীতি জানেন, এগুলি রাষ্ট্র আপনাকে কি করবে? প্রমোট করবে। আমাদের জাতীয় ভাষা, সাহিত্য এবং শিল্পকলা সমূহের পরিপোষণ এবং উন্নয়নের ব্যবস্থা করার লক্ষ্যে আপনি ভালো কি এই আপনার বিজাতীয় সংস্কৃতি, অপসংস্কৃতির কিছু ভালো জানেন, সেটা আপনাকে প্রমোট করা রাষ্ট্রের দায়িত্ব না। আমাদের জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার সংরক্ষণের ব্যবস্থা করবে। আমাদের লোকগীতি হচ্ছে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার, সাংস্কৃতিক ঐতিহ্য। আমাদের বাংলা ভাষা, আমাদের সাহিত্য, আমাদের শিল্পকলা, পরিপোষণ উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে যেন সর্বস্তরের জনগণ তার সামর্থ্য অনুযায়ী, মেধা অনুযায়ী এখানে অবদান রাখতে পারে এবং তারা যেন সুযোগ পায়, এটা রাষ্ট্র ব্যবস্থা করবে। তারপরে 23A-তে আরেকটা বিষয় আছে, দ্য কালচার অফ রাইটস, মাইনর রেসেস, এথনিক সেক্টস এন্ড কমিউনিটিস। মানে আমাদের যে বিভিন্ন উপজাতি, নৃগোষ্ঠী, পাহাড়ের পার্বত্য চট্টগ্রামের চাকমা, মোরং, মারমা, মগ,
বিভিন্ন আপনার উপজাতি আছে না, ক্ষুদ্র জাতি, তো এদের যে আঞ্চলিক তাদের বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন এবং বিকাশের ব্যবস্থা গ্রহণ করবেন। শুধু আমাদের মূল আধুনিক কালচারকে আমরা সংরক্ষণ করব কিন্তু উপজাতি সংস্কৃতিগুলোর দিকে মনোযোগ দিব না, এটা হবে না। তাদের যে প্রত্যেক জাতির নৃগোষ্ঠীর নিজ নিজ সংস্কৃতি, এগুলি যেমন অস্ট্রেলিয়াতে যে একটা অলিম্পিক গেমস, আপনারা অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনস আদিবাসীদের বিভিন্ন পরিবেশনা আমরা দেখেছিলাম অলিম্পিক আসরে। তো সেই রকম আমাদের চাকমাদের যে ঐতিহ্যগত যে সাংস্কৃতিক গান, সেগুলিকে সংরক্ষণের ব্যবস্থা রাষ্ট্র করবে, এই কথাটা বলেছে। তারপরে হচ্ছে ন্যাশনাল মনুমেন্টস, বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন, বস্তু বা স্থান সমূহের বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবেন। মানে আমাদের স্মৃতি নিদর্শন, বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন সোহরাওয়ার্দী উদ্যান, বা মুজিবনগর, বৈদ্যনাথ আম্রতলা, মুজিবনগর যেটাকে বলে, যেখানে প্রথম স্বাধীন সরকার শপথ গ্রহণ করেছিল। তারপরে তাৎপর্যমণ্ডিত কোন স্থান, যে একটা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, একটা বৌদ্ধভূমি, স্থান, বস্তু বা স্থান সমূহকে বিকৃতি, এগুলিকে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে, শহীদ মিনার বিনাশ বা অপসারণ করতে না পারে, এই জন্য রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জাতীয় স্মৃতি নিদর্শন, এগুলি সংরক্ষণের ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবেন। এইটা হচ্ছে আপনার 24 জাতীয় স্মৃতি নিদর্শন, আর্টিকেল 2 ন্যাশনাল মনুমেন্টস এটসেট্রা, এগুলি সংরক্ষণ করবেন। যেমন বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য, এটা রাষ্ট্রের একটা মনুমেন্টে পরিণত হলো, তাহলে এইটা যেন সংরক্ষণ করা, এটা রাষ্ট্রের একটা লক্ষ্য। এটা যেন কেউ, এই যে কয়দিন আগে দেখলেন না, একটা ভাস্কর্যের উপর খুশিয়ে খুশিয়ে আঘাত করে যেভাবে মানে করে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। আমাদের ধর্ম মানতে হবে, ধর্মের সাথে সাংঘর্ষিক যেন কিছু না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, কিন্তু যেগুলি আমাদের ঐতিহাসিক গুরুত্ব বহন করে সেগুলিও তো আমাদের দেখতে হবে, সেগুলো সংরক্ষণ করতে হবে। আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের একটা ভাস্কর্য নিয়ে অনেক আন্দোলন হলো, বলল যে এটা গ্রিসের একটা মহিলার এটা নিয়ে অনেক দেবী, গ্রিসের দেবী, ওনাকে শাড়ি পরাই পরে আবার মূর্তি বানাইছে। তো এইটা এখন জাস্টিসের, এখন বিচার বিভাগের প্রতিকৃতি হিসেবে মনুমেন্ট অনেক কিছুর গুরুত্ব বহন করে, কিন্তু সেটা আমাদের ধর্ম সংস্কৃতি এগুলির সাথে সামঞ্জস্য পূর্ণভাবে যেন এগুলির মর্যাদাও রক্ষা পায়, এই জিনিসটা এনশিওর করা হচ্ছে রাষ্ট্রের একটা লক্ষ্য। এই 25টা গুরুত্বপূর্ণ, শুধু 25 থেকেই একটা প্রশ্ন আসে, আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কি বুঝো? আমাদের সংবিধানে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে কি কি রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ আমরা দেখি বা লিপিবদ্ধ আছে, অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি? শুধু আর্টিকেল 25 থেকে একটা প্রশ্ন হয়ে যেতে পারে। অথবা ধর্ম নিরপেক্ষতা বিষয়ে আমাদের মূলনীতি কি? যে 4টি মূলনীতি, এগুলি আর্টিকেল 8 থেকে 12 পর্যন্ত অনুচ্ছেদের আলোকে বর্ণনা করো বা ব্যাখ্যা করো, এরকম বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে মূলনীতি থেকে। তো শুধু 25 থেকে একটা প্রশ্ন হতে পারে, এই জন্য আমি পাশাপাশি প্রশ্নের নমুনাও আলোচনা করছি। 25টা কি? প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। আমরা একটা রাষ্ট্র গঠন করলাম, বিশ্বে তো অনেকগুলো রাষ্ট্র, তাহলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র পাশাপাশি থাকবে, একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সীমারেখা স্থলভাগে কোথাও কোনো পিলারও নেই, আবার কোথাও নদী দ্বারা সীমারেখা বিচ্ছিন্ন, আবার কোথাও পাহাড় দ্বারা, কোথাও কাঁটারের বেড়া দ্বারা, আবার বাংলাদেশ ভারতের এমন কোনো ঘরবাড়ি আছে যে একটা পরিবারের একটা ঘরের একটা রুম হচ্ছে ভারত সীমান্তে আর একটা রুম হচ্ছে বাংলাদেশ সীমান্তে, এরকমও আছে না সীমান্ত সীমারেখায়, সীমান্ত এলাকায়। তাহলে তো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে অনেক বৈচিত্র্য,
ভাষাগত, ধর্মগত, বর্ণগত, জাতিগত। তো রাষ্ট্রে রাষ্ট্রে বিভিন্ন দ্বন্দ্ব হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে, হ্যাঁ, বিভিন্ন কারণে রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব হতে পারে। তো এখন সেই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক নীতি কি? আমরা দেশের ভিতরে আমরা আমাদের মতো করে অনেক নীতি নৈতিকতা, লক্ষ্য উদ্দেশ্য আমরা নির্ধারণ করলাম, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থানটা কি হবে? এই লক্ষ্য আমাদের সংবিধানের আর্টিকেল 25-এ 25 অনুচ্ছেদে নির্ধারণ করা হয়েছে। The state shall base its international relation on the principles of respect for national sovereignty and equality. জাতীয় সার্বভৌমত্ব এবং সমতা। আমাদের রাষ্ট্রের মূল নীতি হবে যে the state shall base its international relation, আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে on the principle of respect for national sovereignty and equality, অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সমতার উপর সম্মান প্রদর্শন, নন ইন্টারফারেন্স অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ আদার কান্ট্রিজ, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। একটা রাষ্ট্র তার ভিতরে বলতেছে তাদের নিরাপত্তার জন্য তাদের কিছু কঠোর পদক্ষেপ তারা গ্রহণ করছে, এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, সেই ক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করব না। হ্যাঁ, তবে কথা আছে, হ্যাঁ, তাদের আভ্যন্তরীণ হস্তক্ষেপের নামে যদি ধরেন এই একটা জাতি গোষ্ঠীকে তারা পুরা নিধনের দিকে, এথনিক ক্লেন্সিং, নিধনের দিকে তারা অগ্রসর হয়, তারা যদি খুব ব্রুটাল নিপীড়ন চালায়, সেক্ষেত্রে কি হবে? নন ইন্টারফারেন্স, প্রাথমিক কথা হচ্ছে নন ইন্টারফারেন্স ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ আদার কান্ট্রিজ, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না। পিসফুল সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস, আন্তর্জাতিক সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান, and respect for international law and principles enunciated by United Nations Charter, মানে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদে বর্ণিত যে প্রিন্সিপাল, সেগুলির প্রতি আমাদের একটা সম্মান থাকবে, and on the basis of those principles, এবং ওই নীতিগুলোর ভিত্তিতে আমরা কি কি করব, কোন কোন নীতি? আমাদের আন্তর্জাতিক সম্পর্কের প্রথম ভিত্তি হচ্ছে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং ইকুয়ালিটির প্রতি সম্মান প্রদর্শন, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, তারপরে আন্তর্জাতিক সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান করা, এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ বর্ণিত জাতিসংঘ সনদে বর্ণিত আইনগুলোকে সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা কি করব? স্ট্রাইভ ফর দ্য রেনাউন্সিয়েশন অফ দ্য ইউজ অফ ফোর্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস এন্ড ফর জেনারেল এন্ড কমপ্লিট ডিসআর্মামেন্ট। আমরা চেষ্টা করব কি? আন্তর্জাতিকভাবে শক্তি প্রদর্শন থেকে, আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রয়োগ পরিহার। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর যে শক্তি প্রয়োগ করছে, আমরা ওই প্রথমে যে কতগুলো মূল নীতির কথা, ফাউন্ডেশনের কথা বলেছি, বেস, সেগুলোর উপর ভিত্তি করে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগটা আমরা পরিহার করব, এবং সাধারণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, অস্ত্রকে আমরা কখনো সমর্থন করব না। দুইটি দেশের মধ্যে ডিসপিউট হচ্ছে, আমরা বলবো যে যার যার আভ্যন্তরীণ নীতিমালার উপর আমরা সম্মান প্রদর্শন করে আন্তর্জাতিক আইনগুলো মেনে চলে তাদের নিজস্ব স্বাধীনতা এবং সমতার প্রতি আমরা সম্মান প্রদর্শন করে আমরা কি করব? দুইটা দেশের যে কোনো বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মধ্যে চেষ্টা করব এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের আমরা চেষ্টা করব, অর্থাৎ কোনো অস্ত্র শক্তি প্রয়োগ ব্যতীত নিরস্ত্রীকরণের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল ডিসপিউট গুলো সমাধানের চেষ্টা করব। বিতে বলছে uphold the right of every people freely to determine and build up its own social, economic and political system by ways and means of its own free choice. প্রত্যেক জাতির একটা নিজস্ব কি আছে? uphold the right of every people freely,
টু ডিটারমাইন এন্ড বিল্ড আপ ইটস ওন সোশ্যাল, তার নিজস্ব সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সিস্টেমের প্রতি তার নিজস্ব পছন্দকে মূল্যায়ন করে আমরা স্বকীয়তা আছে আর কি স্যার। স্বকীয়তা, প্রত্যেক জাতির একটা জাতি তাদের নিজস্ব একটা স্বকীয়তার মাধ্যমে তারা একটা স্বাধীনতা আন্দোলনের চেষ্টা করছে, ঠিক আছে? প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথপন্থার মাধ্যমে আমাদের নিজস্ব সামাজিক। চীনের ভিতরে একটা নিজস্ব জাতি যদি তাদের নিজস্ব ভাষা, অর্থনৈতিক সবকিছু মিলে তারা যদি একটা স্বাধিকার আন্দোলনের দিকে তারা যদি চেষ্টা করে, তাহলে ওটা যদি ন্যায়সঙ্গত হয় তাহলে আমরা সেটাকে সমর্থন করব। একদিকে বলছে আমরা তার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না, কিন্তু কোনো নাগরিকের মর্যাদা, তাদের স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথপন্থার মাধ্যমে তারা যদি একটা আমাদের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ গঠনের অধিকার নিয়ে আন্দোলন করে, আমরা সেটাকে সমর্থন করব। ঠিক আছে, কথাটা বুঝছেন? কাইন্ড অফ প্যালেস্টাইনের মতো আর কি, প্যালেস্টাইনকে যেভাবে বাংলাদেশ সমর্থন দেয় ওরকম আর কি। হ্যাঁ, এই তো। তাহলে প্রথমে যদি বলে তোমার দেশ তো বলছে সংবিধানে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, ইসরায়েলের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কেন করছে? কিন্তু আমরা যদি ওই অঞ্চলের ওই অংশের মানুষের যদি আমরা কি দেখি, একটা বৈধ ন্যায্য সামাজিক অধিকার বা মর্যাদা রক্ষার জন্য, অর্থনৈতিক অধিকারের জন্য তাদের সংগ্রাম আমরা দেখি, তাদের উপর শোষণ নিপীড়ন হচ্ছে, তাহলে সেইটাকেও আমরা একটা কি করব, আমরা সমর্থন দিব। হ্যাঁ, এটা হলো আমাদের রাষ্ট্র পরিচালনার আরেকটা আন্তর্জাতিক সম্পর্কের একটা মূলনীতি। এবং সাপোর্ট অপ্রেসড পিপলস, নির্যাতিত মানুষকে সমর্থন দিব থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে, ওয়ার্কিং এ জাস্ট স্ট্রাগল এগেইনস্ট ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম এন্ড রেসিজম। তাহলে রেসিয়ালিজম, তাহলে সাম্রাজ্যবাদ, স্যার সমর্থনটা কি স্যার বর্ণ বৈষম্যবাদ, যেমন আমেরিকাতে কালোদের উপর নির্যাতন চলতেছে, তারপরে কেউ একজন, আমাদের এখানে ব্রিটিশ কলোনি ছিল, তাহলে আমরা ব্রিটিশ কলোনি এখানে একটা, তারা কি করলো, কলোনি অন্য জায়গা থেকে এসে এখানে তারা শাসন শুরু করলো। এরকম কলোনিয়ালিজম যদি কোথাও হয়, সেই ক্ষেত্রে আমরা নির্যাতিত মানুষকে সমর্থন দিব। সাম্রাজ্যবাদ, একটা রাষ্ট্র, এই যে যেমন ইরাক একটা কুয়েতকে দখল করতে গিয়েছিল না 1990 সালের দিকে, ইরাক কুয়েত যুদ্ধ, তাহলে সেই ক্ষেত্রে কুয়েতের একটা, ইরাকের যে সাম্রাজ্যবাদ, সেটার আমরা সমর্থন করব না। আমরা সাম্রাজ্যবাদের, যেখানে কোনো সাম্রাজ্যবাদ মানুষকে নির্যাতন নিপীড়ন করে, সেটার বিরুদ্ধে আমরা সচেষ্ট থাকবো। তাহলে সাম্রাজ্যবাদটা মূলত কি স্যার, একটু বলতে? সাম্রাজ্যবাদ, আমার দেশ হচ্ছে 1,47,000 বর্গ কিলোমিটার, ঠিক আছে? আমি চাচ্ছি কি বার্মাকে আমার রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে ফেলতে, আরাকানকে। তাহলে আমার এই দেশকে আমি আরো আরেকটা দেশ, স্বাধীন দেশের অংশটুকু আমার আধিপত্য বিস্তার করতে চাচ্ছি। অনুরূপ ভাবে বার্মা চাচ্ছে আমাদের দেশের চিটং দখল করে ফেলতে, তাদের স্টেটের পরিধি বৃদ্ধি করতে। এটা হচ্ছে এক ধরনের সাম্রাজ্যবাদ। আবার অর্থনৈতিক সাম্রাজ্যবাদ আছে, এমন একটা অবস্থা সৃষ্টি করা, পরিস্থিতি সৃষ্টি করা, যেন তাদের প্রোডাক্ট, তাদের কৃষিজ পণ্য আমরা ব্যবহার করতে বাধ্য হই। হ্যাঁ, যেটা ভারতের উপর আমরা অনেক কিছু নির্ভরশীল, কিন্তু তাদের একটা অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রভাব তো আমাদের দেশের উপর আছে। হ্যাঁ, যেমন তারা আমাদের গার্মেন্টস সেক্টরকে অনেকভাবে স্ট্রাইক করার চেষ্টা করে, কিন্তু আমাদের গার্মেন্টস এর যে ব্যাপক কি এই আপনার এই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক উন্নতি, সেটাকে তারা খাটো করে, খর্ব করে বাজারটা তারা অনেকাংশে ধরার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশে আপনার কি কোয়ালিটি এত আন্তর্জাতিক পরিমণ্ডলে এত সমাদৃত যে এখনো পর্যন্ত বাংলাদেশ এবং এই মহামারীকালীন পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ, আপনার অর্থনৈতিক অগ্রগতি, অর্থনৈতিক চাকা অন্যান্য অনেক দেশের চেয়ে অনেক স্ট্রং আছে। স্যার মাঝে মধ্যে তো সেন্ট মার্টিনকেও ওরা ওদের ম্যাপের মধ্যে দেখায়। হ্যাঁ, এটা বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রতিবাদ করেছিল, তাদের অফিশিয়াল ম্যাপ থেকে।
হ্যাঁ, জায়গা দখল করা উপনিবেশ। আমাদের এখানে যেমন ভূমিদস্যুরা জায়গা দখল করে, এই জিনিসটা যদি একটা রাষ্ট্র করে তাহলে এটা হলো সাম্রাজ্যবাদ। আবার অন্যায্য দূর থেকে এসে এখানে আধিপত্য বিস্তার করা, কলোনিয়ালিজম। আবার রেশিয়ালিজম, যে এখানে কালোদের সাদাদের আধিপত্য, এখানে কালোরা কিছু, এই যে জর্জ ফ্লয়েড কে আপনার মেরে ফেললো, ব্ল্যাক লাইভস ম্যাটার একটা আন্দোলন হলো, এটা হচ্ছে রেশিয়ালিজম বা বর্ণবাদ। তো যাই হোক, এইগুলি 8 থেকে 25 পর্যন্ত পার্ট 2, এগুলি হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এগুলির ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে। কিছু কিছু লক্ষ্য অর্জিত হয়েছে, পুরোপুরি অর্জিত হয়নি। তবে রাষ্ট্রের একটা লক্ষ্য হচ্ছে সবগুলো মূলনীতি বাস্তবায়ন করা, এবং এই মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র তার চূড়ান্ত লক্ষ্য এগিয়ে যাবে, সেটাই হচ্ছে রাষ্ট্রের উদ্দেশ্য। মূলনীতিগুলো আইন দ্বারা কার্যকর করা যাবে না, কিন্তু আমাদের রাষ্ট্র যে কোনো আইন প্রণয়নে বা সিদ্ধান্ত গ্রহণে এগুলির সহযোগিতা করবে, আইন ব্যাখ্যার ক্ষেত্রে সহযোগিতা নিবে। বাংলাদেশের সংবিধান থেকে কি রূপ কোয়েশ্চেন আসতে পারে স্যার? এত ধারায় কি বলেছে বা এটা কি বলেছে, ওই টাইপের কোয়েশ্চেন আসে নাকি স্যার কিভাবে আসে? যেমন আমি কিছুক্ষণ আগে একটা কোশ্চেনের কথা বলেছি, ধর্মনিরপেক্ষতার ব্যাপারে বলেছেন। হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি? জি স্যার। আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কি বুঝো? মূলনীতিগুলো কি কি? ধর্মনিরপেক্ষতা বিষয়ক মূলনীতি কি, এটা ব্যাখ্যা করো। হ্যাঁ, বা 4টে মূলনীতি ব্যাখ্যা করো। বা আমাদের এই আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মূলনীতি কি, বা আমাদের অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে রাষ্ট্র কি কি অগ্রগতির জন্য রাষ্ট্র কি কি মূলনীতি গ্রহণ করেছে, শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের মূলনীতি কি। তাহলে এগুলি পড়ছি না, আমরা এতক্ষণ আলোচনা করছি না? জি স্যার, পড়েছি। হ্যাঁ, তাহলে এইভাবে আপনারা যখন মেইন বই পড়বেন এবং প্রশ্নগুলো দেখবেন, তাহলে আপনাদের আনসার করতে সহজ হবে, কোনো অসুবিধা হবে না। এই আগামী ক্লাসে আমরা ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 আলোচনা করব। এতক্ষণ যেগুলি আলোচনা করলাম এগুলি হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আগামী ক্লাসে আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ওটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, নীতি। আর এটা ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে অধিকার, মৌলিক অধিকার। মৌলিক অধিকার এবং মূলনীতির মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে মৌলিক অধিকার 26 থেকে 47 যে মৌলিক অধিকার গুলো আছে, এগুলি কিন্তু আইন দ্বারা কার্যকর করা যাবে। কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আপনি আদালতের আশ্রয় গ্রহণ করতে পারবেন, কিন্তু মূলনীতি যদি রাষ্ট্র বাস্তবায়ন করতে না পারে, সেজন্য আপনি তাৎক্ষণিকভাবে আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে কার্যকর করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই, আর মৌলিক অধিকার কার্যকর করার জন্য আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যাই হোক, আইনগত ব্যবস্থা নেওয়ার যে কোনো সুযোগ নেই স্যার, এটা কয় নাম্বার আর্টিকেলে আছে কাইন্ডলি যদি একটু বলেন। আর্টিকেল 8 এ আছে। 8 এ আছে, আচ্ছা ঠিক আছে। নট জুডিশিয়ালি এনফোর্সেবল, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা আজকে এতটুকুতে রাখি। আপনারা শুধু ক্লাস শুনবেন, বসে থাকবেন হবে না, পড়তে হবে। হ্যাঁ বলেন, কোনো কথা থাকলে বলেন। মূল আইনটা তো ছোট হয় আর বিধি হয় আইনের ব্যাখ্যাটা। এখন আমার কথা হলো স্যার, আইন এবং বিধিবদ্ধ আইন এটা কি একই কথা নাকি? আইন এবং বিধিবদ্ধ আইন জি স্যার। আইন সাধারণত আইন যেগুলো, এগুলি হচ্ছে অ্যাক্ট, যেগুলো যেমন এই কাস্টমস অ্যাক্ট, এটা একটা অ্যাক্ট, ঠিক আছে? পার্লামেন্টে অ্যাক্ট আকারে পাস হবে। আর যেগুলো অর্ডিন্যান্স আকারে পাস হয়, এগুলিকে সাধারণত সেকশনগুলোকে বিধি বলা হয়। আর অ্যাক্টের গুলোকে সেকশন বলা হবে, আর অর্ডিন্যান্সের গুলোকে বিধি বলা হবে। বিধিবদ্ধ আইন বলতে সবকিছুকে বুঝায়, স্ট্যাটিউটরি ল। যেমন সিডিএ কিভাবে চলবে, এটার একটা বিধিবদ্ধ আইন আছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, এটার একটা বিধিবদ্ধ আইন আছে।
মানে স্যার রেজুলেশন আর কি, রেজুলেশন না স্যার? রেজুলেশন হচ্ছে একটা ক্ষুদ্র আইন, একটা ক্লাবের একটা নিয়ম নীতি, কিন্তু আর ওগুলি হচ্ছে একটা বৃহত্তর পরিমণ্ডলে আর কি। যাই হোক, কোনগুলো আইন কোনগুলো বিধি এগুলি আমি এক সময় আলোচনা করব। তবে কয়েকটা জিনিস, মৌলিক জিনিস আপনাকে আমি শুরুতেই বলেছি যে আমাদের সংবিধানের গুলোকে আমরা বলি আর্টিকেল, আর পার্লামেন্টে পাস হওয়া গুলোতে অ্যাক্ট থাকবে, ওগুলিকে আমরা সেকশন বলি, বিভিন্ন এত সেকশন। আর অর্ডিন্যান্স যেগুলি থাকে, ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স, হ্যাঁ, ভূমি সংস্কার অধ্যাদেশ, পার্লামেন্ট যখন থাকে না তখন অর্ডিন্যান্স গুলো পাস করা হয়, ওগুলিতে বিধি হিসেবে সাধারণত সেকশন গুলোকে চিহ্নিত করা হয়। তো যাই হোক, আজকে এতটুকুতে থাক। আর কোনো পার্টিকুলার কোনো প্রশ্ন থাকলে আমাকে দরকার হলে মেসেঞ্জারে দিন, ঠিক আছে? আমি স্যার যখন কোন একটা বর্ণনা করতে যাবো স্যার, অনুচ্ছেদ গুলো দিয়ে বর্ণনা করতে হবে নাকি স্যার অনুচ্ছেদের ভিতরে যে জায়গাগুলো আছে এ বি ওইভাবে করে আলাদা করে করে দিয়ে বর্ণনা করতে হবে কোন প্রশ্ন যখন লিখতে হবে? আপনি যদি স্পেসিফিক দিতে পারেন ভালো, না দিতে পারলে অসুবিধা নেই, মূল কথাগুলো আসলেই হলো, মূল কথাগুলো আসলে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আইন দ্বারা কার্যকর না হলে কি স্যার কার্যকর বলছেন? মূলনীতি আইন দ্বারা মূলনীতি হচ্ছে আইন দ্বারা কার্যকর না, এটা কার্যকর করা যাবে না, এটা জাস্ট একটা পরিকল্পনা। হ্যাঁ, আপনি ধরেন বললেন যে আপনি আপনার এই বাসায় একটা অনুষ্ঠান করবেন, হ্যাঁ, ঠিক আছে, আপনার লক্ষ্য হচ্ছে আপনি 100 জনকে এই 10 পদের খাবার খাওয়াবেন। এখন কোনো কারণে খাওয়াতে পারলেন না, তাহলে যাদেরকে খাওয়াবেন বলেছেন তারা কি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে? হ্যাঁ, আদালতের আশ্রয় গ্রহণ করতে পারবে? কেন খাওয়ার নাই? না, এটা একটা আপনি ডিসিশন, একটা পরিকল্পনা করেছেন যে খাওয়াবেন, তো রাষ্ট্র পরিকল্পনা করেছে এই কাজগুলো করবে, ঠিক আছে? এখন রাষ্ট্র এগুলি বাস্তবায়নের জন্য একটা সময় দরকার, অর্থনৈতিক সামর্থ্য দরকার, হ্যাঁ, তাদের একটা কি বিশাল কর্ম প্রচেষ্টা দরকার। তো সে বিভিন্ন কারণে এটাকে আইন দ্বারা কার্যকর করা যাবে না এটা বলেছে, কিন্তু মৌলিক অধিকারগুলো কিন্তু আইন দ্বারা কার্যকর করা যাবে, ঠিক আছে? আমরা বইটার একটু একটা ছবি বইটা একটু দেখাবেন? বইটা আমি বেসিক্যালি এটা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঠিক আছে? এটা হচ্ছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত। এরপরে আপনারা এই বইটার হেল্প নিতে পারেন। আপনার আব্দুল হালিম, ব্যারিস্টার আব্দুল হালিম, উনি কনস্টিটিউশনের উপর একটা বই লিখেছেন, এটার বাংলাও আছে, বাংলাটা নীল মলাটে। আবার একটু দেখান বাংলাটা। হ্যাঁ, বাংলাটা, হ্যাঁ। আরেকটা বই আছে হচ্ছে আপনার আরেকটা বই আছে হচ্ছে ওই যে ডক্টর শাহ আলম, উনি সংবিধানের সহজ পাঠ একটা বই লিখেছেন, ওটাও আপনি সুযোগ পেলে কালেকশন করে নেবেন, ওটাতে অনেক কিছু বুঝতে সহজ। জি, ঠিক আছে। হ্যাঁ, বাংলা দেখেননি স্যার? যে কোনো একটি বই থেকে হেল্প না হবে না, সবগুলো রেফারেন্স লাগবে স্যার? যে কোনো একটা বই নিবেন, একাধিক বই পড়লে আপনার জ্ঞানের পরিধি পারবে, তবে এই মূল সংবিধানটা অবশ্যই লাগবে, এটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, মূল কথাগুলো তো এখানেই আছে, ওখানে তো ব্যাখ্যা করেছে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।